কাঙাল পাকিস্তান খেতে পায় না অথচ যুদ্ধের জিগির তোলে। কিন্তু দেখুন তাদের সেনার চিঠিতে পরিষ্কার যে কি অবস্থা সেনার, রীতিমতো হাহাকার। আসুন কি লেখা রয়েছে এই চিঠিতে, আর কি জানানো হয়েছে আপনাদেরকে দেখাই। লজিস্টিক অবস্থা কি দেখে, আর কি রয়েছে, যোগাযোগের অবনতি, 3টে রেডিও সেট কাজ করছে মাত্র, এবং তারপরে আর কি বলা হয়েছে সেটা এবার আপনাদেরকে দেখাবো যে কি অবস্থা, রীতিমতো হাহাকার। দেখুন, শত্রু সক্রিয়ভাবে দুর্বল স্থানগুলির জন্য অনুসন্ধান করে আঘাত হানছে। সক্রিয়ভাবে যে দুর্বল জায়গাগুলো রয়েছে, শত্রু মানে এখানে ভারত, ভারত দুর্বল জায়গাগুলোকে দেখে আঘাত করছে, সেইটা কিন্তু এই চিঠিতে খুব স্পষ্টভাবে বলা হয়েছে। এবং তাতে কি হয়েছে দেখুন, তারপরে কি অবস্থা পাকিস্তান সেনার দেখুন, সাহায্য আর ব্যবস্থা না হলে পরবর্তী 12 থেকে 18 ঘন্টার মধ্যে শত্রু আমাদের হারিয়ে দেবে। মানে একেবারে কাদো কাদো অবস্থা পাকিস্তান সেনার। সেই চিঠি আমাদের কাছে এসেছে এক্সক্লুসিভলি আজ তাক বাংলার হাতে, এবং সেই চিঠি আপনাদেরকে দেখালাম। কর্নেল দীপ্তাংশু চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল চৌধুরী, কি অবস্থা? তারা রীতিমতো সাহায্য চাইছেন, বলছে 12 থেকে 18 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে পাকিস্তান হেরে যাবে, তারপরেও তারা যুদ্ধের জিগির তোলে। ওদের প্রতিরক্ষা মন্ত্রী অলরেডি বিভিন্ন বিদেশে গিয়ে সবার হাতে পায়ে ধরছে, এটা আমরা জানি। ওরা ওদের প্রতিরক্ষা মন্ত্রী ওদের নিজেদের সামরিক বাহিনীকে অলরেডি অ্যালার্ট করেছে যে ভারত যে কোনো সময় অ্যাটাক করতে পারে। কিন্তু আমরা বারবার বলছি, অ্যাটাকটা লাইন অফ কন্ট্রোল অথবা ইন্টারন্যাশনাল বর্ডার ক্রস করে যেরকম ভাবে সামরিক বাহিনীদের একটা লিমিটেড অফেন্সিভের মধ্যে দিয়ে যায়, সেটা হয়তো এইবার নয়। এই মুভমেন্টের এই যে চিঠিটা, এটা খুব গুরুত্বপূর্ণ চিঠি। এই চিঠির মাধ্যম দিয়ে আমরা কিন্তু পাকিস্তান সামরিক বাহিনীর মনোবল, তাদের লজিস্টিক্স এর কি অবস্থা, যেমন এখানে দেখি যে কমিউনিকেশন, ওদের স্পেয়ার্স নেই, যে একটা রেডিও যদি কমিউনিকেশন নষ্ট হয়ে যায় অথবা আর্মস অ্যামিউনিশন না থাকে, তাহলে হাউ টু মানে এই লজিস্টিক লাইনটা ব্রেকআপ যখন হয়, এটাকে কিরকম ভাবে জোড়া যায়। ফর এক্সাম্পল, ভারতীয় এদিকে আমরা যখন ছিলাম যে সব পোস্টে, আমি একটা বাহাদুর পোস্টে ছিলাম লাইন অফ কন্ট্রোলে, এই 90 গজ এর নামটা ছিল বাহাদুর, এই কোথায় আমি বলবো না, লাইন অফ কন্ট্রোলে 90 গজ। কিন্তু আমরা নিজেরা সেলফ সাস্টেন ছিলাম। আমার যদি রেডিও কমিউনিকেশন অথবা লাইন কমিউনিকেশন অথবা স্যাটেলাইট কমিউনিকেশন জন্য বিঘ্ন ঘটতো, আমাদের স্পেয়ার এবং লোক ছিল, টেকনিক্যাল রেপ ছিল, যারা এটা সঙ্গে সঙ্গে সারিয়ে দিতে পারে। সেই জায়গা থেকে আমাদের আর্মস অ্যামিউনিশনে কোনোদিন ঘুরে তাকাতে হয়নি। সে যে কোনো সরকার থাক, আমাদের কোনো সরকারকে অথবা আমাদের ইভেন আমি আমার যখন ছিলাম এট এ ভেরি ইয়াং এজ, আমার ব্যাটালিয়ন হেডকোয়ার্টারে জিজ্ঞেস করতে হয়নি যদি আমাকে প্রত্যাঘাত অথবা আঘাত করতে হয়। আমি প্রত্যাঘাতে বিশ্বাস করিনি, আমি আঘাত করেছি অনেক সময়, সে একদিন বলা হবে আঘাত আমরা করতাম। সেই দিক দিয়ে দেখতে গেলে পাকিস্তানের যে মোরাল আজকে তলান্নিতে, তাদের সামরিক বাহিনী রেজিগনেশন দিচ্ছে, তাদের প্রতিরক্ষা মন্ত্রী বিভিন্ন বিদেশি যে শক্তি এবং তাদের বড় কাকা আঙ্কেল ট্রাম্প, প্রেসিডেন্ট ট্রাম্প, তার কাছে দৌড়ে যাচ্ছে, লোক পাঠাচ্ছে, এমিসারি পাঠাচ্ছে, যাতে ভারতকে আটকে দেওয়া হয়। কারণ ভারত নড়ে চড়ে উঠেছে, এবং যে ঘৃণ্য ঘটনা, যে জঘন্য ঘটনা এই পহেলগাঁওয়ে হয়েছে, সেটাতে 140 কোটি যে অ্যাসপিরেশন ভারত সরকারকে, সেটা পুরো করতে হবে। আমাদের অ্যাকশন, কংক্রিট অ্যাকশন অন দ্য গ্রাউন্ড নিতে হবে। এবং পাকিস্তানকে আমরা কেউ বলছি না, আমরা কেউ বরমঙ্গন নয় যে যুদ্ধ ইজ নট দ্য সলিউশন। তবে ওদের যেখানে টেররিস্ট হেডকোয়ার্টার আছে, এই ভাওয়ালপুর হতে পারে, মুরিদকে হতে পারে, মুজাফফরবাদ হতে পারে, এবং যেখানে যেখানে লুকিয়ে রেখেছে তাদের আমরা শেষ করব, আমরা আসছি। এবং এই যে পাকিস্তান যে এত গর্জে উঠেছিল, কালকে সময় এসেছে যতদিন না পাকিস্তানকে আমরা 4 ভাগে কাটবো, 4টে ভাগে না করে দিলে পাকিস্তানের এই যে নাশকতা ছক, আইএসআই ছক, এটা বন্ধ হবে না। আমরা বলেছি পাকিস্তানকে বালুচিস্তান, পাখতুনখোয়া প্রভিন্স, সিন্ধ এবং পাঞ্জাব, ওই পাকিস্তান পাঞ্জাবের আশেপাশে রয়ে যাবে। এবং আরো 3টে প্রভিন্স খুব শিগগিরই, সময়ের অপেক্ষা, আমি কাল পরশু বলছি না, 1 বছর হতে পারে, 2 বছর হতে পারে, পাকিস্তান 4টে ভাগে ভাঙা হবে। এবং পাকিস্তান বলে আর কিছু থাকবে না। যতদিন পাকিস্তান থাকবে পৃথিবীর জন্য খুব অত্যন্ত ক্ষতিকারক। আমি কর্নেল চৌধুরী, এই যে এই চিঠিটা, এখানে একজন সেনা যেভাবে বলছেন যে 12 থেকে 18 ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে শত্রু আমাদেরকে হারিয়ে দেবে, মানে রীতিমতো প্রাণের ভয় তাদের এখন।
আমরা দেখেছি যে কত রেজিগনেশন সেনাবাহিনীতে জমা পড়েছে। অসীম মুনির কি করছেন এখন? কারণ তারই তো মস্তিষ্ক প্রসূত এই পেহেলগামের এই যে হামলার ঘটনা, তাহলে তিনি এখন কি করছেন? আসিম মুনির চিফ অফ আর্মি স্টাফ, নিশ্চিতভাবে তার দায়িত্ব পাকিস্তান একটা রাষ্ট্রের যেভাবে যে প্ল্যান করেছিল পেহেলগাঁও, এই মদতপুষ্ট পুরোটা পেছনে প্ল্যান এন্ড এক্সিকিউশন নান আদার দ্যান আসিম মুনির। এবং যাদের 4 জনকে পাঠিয়েছিল ওখানে, আমরা জানি ওর মধ্যে একজন পাকিস্তানের রেগুলার আর্মি স্পেশাল সার্ভিসেস গ্রুপ এসএসজি, যেটা আমাদের ইকুইভ্যালেন্ট প্যারা কমান্ডো বলতে পারো, 1SF 2SF, তাদের এসএসজির একজন লোক, একজন জওয়ান ওই 4 জনের মধ্যে ছিল, সেটা আমাদের কাছে ইতিমধ্যে খবর এসে গেছে। এবং এই যে লাস্কেরে তো এবার ফ্রন্ট অফিস, দা টিআরএফ, দা রেজিস্ট্যান্স ফ্রন্ট, এদের ট্রেনিং কিন্তু এই এসএসজি স্পেশাল সার্ভিসেস গ্রুপ নিয়েছিল। এটা খুব স্পেসিফিক ট্রেনিং। আর আমরা জানি সেদিন ওই 22 তারিখ 2:30টার সময় অ্যাটাক শুধু টুরিস্টদের করেনি, ওদের কাছে নিখাত খবর ছিল কাদের অ্যাটাক করতে হবে। একটা সেন্ট্রাল গভর্নমেন্টের উচ্চ পদস্থ কিছু অফিসার ছিল, কেরালা হাইকোর্টের 3 জন জাজ ছিল। অবশ্যই হাইকোর্টের জাজরা পরিবারের সাথে 15 মিনিট আগে অ্যাটাক শুরু হওয়ার আগে চলে যায়। এবং কি কি প্ল্যানে এসছে আমরা যত খুলাসা হবে তত আমরা জানবো, সেটা এখন সময় আছে। কিন্তু আমরা জানি ওরা স্যাটেলাইট টিভি ইউজ করেছিল, স্যাটেলাইট ফোন ইউজ করেছিল, ইরিডিয়াম সেট বলে। এই ইরিডিয়াম সেট যখন খুলেছে আমরা জানি এই খবরটা ইসলামাবাদ, রাওয়ালপিন্ডি এবং করাচি এই জায়গাগুলোয় সিগন্যাল এমিনেট হয়েছে। গোয়েন্দা আমাদের ইন্টেলিজেন্স সোর্স র এন্ড আইবির কাছে এই ফুটপ্রিন্ট আমরা পেয়েছি। ইরিডিয়াম সেট যখন খোলা হয় কোথায় এর কমিউনিকেশন হচ্ছে আমরা জানতে পারি। এবং ইরিডিয়ামের একটা সার্ভার, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, তো আমরা সেখান থেকেও কিছু খবর পেয়েছি। সময় মতন দর্শকদের এই খবর দেওয়া হবে। কিন্তু আমি বলছি যে এই যে চিঠি, এই যে উড়ি সেক্টর, পুঞ্চ সেক্টর, কুপওয়ারা, এই প্রত্যেকটা বারামুল্লা, এই প্রত্যেকটা এরিয়া যেখানে বিভিন্ন আমাদের ভারতীয় সামরিক বাহিনীর ডিভিশন আছে এবং কমপ্লিট লাইন অফ কন্ট্রোল এই 786 to 796 কিলোমিটারে, যে আস্তে একটা ছোট সেক্টরে শুরু হয়েছিল এই ক্রস বর্ডার শেলিং, এটা এখন ক্রস দ্য লাইন অফ কন্ট্রোল হচ্ছে। পাকিস্তান ভয় পেয়েছে এবং জানে যে এনিমি মুভমেন্ট কিরকম হচ্ছে। সামনে যে ডিফেন্স থাকে লাইন, ওরা মুভ করে না, ওরা ফায়ার করতে থাকবে। পেছন থেকে ফোর্স আসলে দে উইল কাম, ওরা ক্রস করবে। কিন্তু এইটা যে হবে কর্নেল চৌধুরী, এই যে অবস্থা পাকিস্তানের হবে, এই সেনার চিঠি না হলেও কিন্তু এটা মোটামুটি আন্দাজ করা যাচ্ছিল। কারণ যে দেশে চাল কিনতে গেলে, ডাল কিনতে গেলে, গম কিনতে গেলে 200-250, যেখানে তেলের দাম 500 টাকা, সেখানে যে গোলা বারুদ পাওয়া যাবে না 25% মাত্র পাওয়া যাচ্ছে এখানে।